খোঁজে পাহাড় ডুয়ার্স সমতল কনক্লেভের কোচবিহার পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা এখানেও এবারে মানুষের সঙ্গে অবশ্যই কথা বলবো এবং কথা বলবো বিশিষ্টদের সঙ্গে, কারণ এখানে শাসক বিরোধী রাজনৈতিক তরজা রয়েছে, আকচাকচি রয়েছে। বারবার করে আমরা দেখেছি কোচবিহার অশান্ত হয়ে উঠেছে, কিন্তু মানুষের কথা, মানুষের উন্নয়নের কথা, এই প্রসঙ্গগুলো আসবে বারবার আলোচনায়। আর এই মুহূর্তে আলোচনা করার জন্য এখানে যিনি রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী, এই মুহূর্তে বর্ষিয়ান তৃণমূল কংগ্রেস নেতা রবীন্দ্রনাথ ঘোষ, আর তার সঙ্গে কথা বলবেন আমাদের কনসাল্টিং এডিটর অনিক বান্দা। অনিক বাঞ্চল, উত্তরের প্রচুর উত্তর আছে, কিন্তু প্রশ্ন তার থেকেও বেশি। আমি ধরুন 30 বছর তার থেকেও বেশি সাংবাদিকতা করছি। আমার সাংবাদিকতার জন্মলগ্ন থেকেই শুনে আসছি যে উত্তর বঞ্চিত, কুচবিহার বঞ্চিত। তো এই 12 বছরে নিশ্চয়ই সবকিছু বদলে গেছে। নিশ্চয়ই আর বঞ্চনার ইতিহাসের গল্প কুচবিহারবাসীর কাছ থেকে শুনতে হয় না। সব বদলে গেল কি? বঞ্চনা তো ছিল, কিন্তু সেটা তো 2011 সাল পর্যন্ত। কিন্তু 2011 সালের পরে আমাদের দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী হলেন, রাজ্যের দায়িত্ব নিলেন, তখন থেকে দ্রুত আমূল পরিবর্তনের দিকে আমরা যাচ্ছি এবং ইতিমধ্যেই উত্তরবঙ্গের কিন্তু উন্নয়নটা ব্যাপক হয়েছে। এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের উন্নয়নটা কিন্তু অনেক বেশি হয়েছে। বঞ্চনার যে ইতিহাসটা, সেটা 2011 পর্যন্ত ছিল। যারা বঞ্চনার কথা বলে তারা কিন্তু একসময় দায়িত্বেও ছিল, দায়িত্ব থেকে কিন্তু কিচ্ছু করেনি, কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। মমতা ব্যানার্জি যখন করছে, দিদি যখন করছে, তৃণমূল কংগ্রেস যখন করছে, তখন ওর মধ্যে নাক গলাচ্ছে আর অহেতুক মিথ্যা কথা বলছে, বিভ্রান্তিকর বিবৃতি দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে। তো যদি এত উন্নয়ন হয়ে থাকে, বঞ্চনার ইতিহাস যদি আস্তে আস্তে পাল্টাতেই থাকে, তাহলে উত্তরবঙ্গ কেন তৃণমূলের একটা মাথা ব্যথার কারণ ইলেকটোরাল পলিটিক্সে? কেন তৃণমূল মনে করে উত্তর আমাদের নয়? তাহলে বঞ্চনার ইতিহাসটা না 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 কেন নয়? আপনার 2011 সালের যে রেজাল্টটা দেখুন, 2016 সালের রেজাল্টটা দেখুন, তার আগে 2014 সালের লোকসভা বিধানসভার রেজাল্টটা দেখুন। সমস্ত রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন যে উত্তর থেকে তো ঢেলে দিয়েছে দিদিকে। যদিও দিদি অনেক 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 বেশি উত্তরকে দিয়েছে, কিন্তু আমরা দিদি যতটা দিয়েছে আমরা দিদিকে অতটা দিতে পারিনি, কিন্তু উত্তরের মানুষ কিন্তু পেয়েছে, ঢেলে পেয়েছে। কি পাইনি? এই যে আমি যদি কুচবিহারের কথা বলি, কুচবিহারে সেই একটা জয়ী সেতু ছিল না, পেয়েছি, দিদি করে দিয়েছে। একটা মেকলিগঞ্জ হলদিবাড়ির মধ্যে যে সেতুটা, সেটাও দিদি করে দিয়েছে। মানসাই নদীতে যে সেতুটা, আদাবাড়ি ঘাটের সেতু, দিদি করে দিয়েছে। একটা ঠাকুর পঞ্চানন বর্মার নামে একটা বিশ্ববিদ্যালয়, কুচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ, এই যে বড় বড় কাজগুলো, হেরিটেজ রোড, এই কাজগুলো তো দিদি করে দিয়েছে। আপনি একটা মালদা থেকে কুচবিহার পর্যন্ত ধরুন, মালদাতে ফুলহার নদীর উপরে একটা সেতু, সেই স্বাধীনতার পর থেকেই দাবি ছিল। অতগুলো সরকার এসছে, অতগুলো সরকার চলেও গেছে, কিন্তু একটা ইটও গাঁথেনি। প্রতিশ্রুতি কিন্তু দিয়েছে, কিন্তু সেটা কিন্তু দিদি এসে করে দিয়েছে। শুধু সেটাই নয়, সারা উত্তরবঙ্গে 1000-এর বেশি ছোট বড় মাঝারি সেতু তৈরি করে সেই উত্তরবঙ্গের কিন্তু যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করেছে। আমার মনে আছে 2007 সাল সম্ভবত হাইকোর্টের একজন সম্মানীয় বিচারপতি এসেছিলেন ঘুরতে, এসে রাস্তার ভাঙাচোরা অবস্থা দেখে তিনি কিন্তু নিজেই গিয়ে একটা স্বতঃস্ফূর্তভাবে হাইকোর্টে একটা মামলাও করেছিলেন, আপনার মনে থাকতে পারে। কিন্তু আজকে যে সমস্ত টুরিস্টরা আসে, যারা পর্যটকরা আসে ন্যাশনাল ইন্টারন্যাশনাল পর্যায়ের, তারা কিন্তু আজকে এসে খুশি হয়ে যায়। দুদিনের জন্য আসলে 3 দিন 4 দিন পর্যন্ত থাকে। এত উন্নয়ন সত্ত্বেও রবীন্দ্রনাথ ঘোষের মতন এক মহিরুহ কুচবিহার রাজনীতি, তাকে হারতে হয় কেন? দেখুন, হার জিত এটা অন্য জিনিস, হার জিতটা কিন্তু অন্য জিনিস, আর উন্নয়নটা সম্পূর্ণ আলাদা জিনিস। হার জিতটা আলাদা জিনিস আর উন্নয়নটা আলাদা জিনিস। আজকে আমরা আলোচনা করব উন্নয়ন নেই, হ্যাঁ, হার জিত আছে গণতন্ত্রে, এটা তো আমাকে মেনে নিতে হবে। তো উন্নয়নটা আলাদা জিনিস। আপনি দেখুন তো, কুচবিহার থেকে কলকাতায়
আগে কি যাওয়া যেত বাই রোড? যাওয়া যেত না, 3 দিনে গাড়ি পৌঁছতো না। এখন সকালবেলা এখান থেকে খাওয়া দাওয়া করে টিফিন করে গাড়িটা ছাড়লে সন্ধ্যাবেলা কলকাতা গিয়ে আমরা টিফিন করতে পারি। যে ট্রাকগুলো, মালবাহী ট্রাকগুলো আজকে সকালবেলা ছাড়তো, 3 দিন 4 দিন পর পৌঁছতো কুচবিহার থেকে কলকাতায়, এখন সেটা সন্ধ্যাবেলা কি রাত 10টা 11টার মধ্যে পৌঁছে যাচ্ছে। হ্যাঁ, বাসগুলো সকালে চাললে সন্ধ্যায় পৌঁছে যাচ্ছে, সন্ধ্যায় চাললে সকালে পৌঁছে যাচ্ছে স্মুথলি। আবার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন হয়েছে, প্রত্যেক জেলায় জেলায় আপনার ইউনিভার্সিটি হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, পলিটেকনিক কলেজ হয়েছে, তারপর আপনার ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে। জেলায় জেলায় দেখবেন না, প্রায় প্রত্যেকটা জেলাতেই এই উন্নয়নগুলো হয়েছে। সুপার স্পেশালিস্ট হাসপাতাল। একটা বোধহয় কনসার্নিং পয়েন্ট আছে উত্তরবঙ্গের, হচ্ছে চা বাগান। চা বাগানের শ্রমিক অসন্তোষ, বন্ধ হয়ে যাওয়া, শ্রমিকদের ঠিকমতো বেতন না পাওয়া, তাদের পরিশ্রুত জল, তাদের স্বাস্থ্য, অনেক কিছুই এখনো হয়নি, এবং ফলে একটা চা বাগান বন্ধ হয়ে যাচ্ছে। এবং কিছুদিন আগে মমতা ব্যানার্জি এসে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। এটা কেন এত? আমি একটা কথা বলি, চা বাগানের আইনটা কিন্তু এখনো বদল হয়নি। চা বাগানের যে আইনটা এখনো রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষে কিন্তু রয়েছে, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই চা বাগানগুলোর যে ডেভেলপমেন্ট করা, উন্নয়ন করা, সেই শ্রমিকদের জন্য কাজ করা, তাদের জন্য ভাবনা একবারে জিরো। আপনার মনে থাকতে পারে সম্ভবত 2014 সালের লোকসভা নির্বাচনে সেন্ট্রাল গভর্নমেন্টের যে শ্রমমন্ত্রী তিনি এসেছিলেন ঢাকলাপাড়ার চা বাগানে, এসে বলেছিলেন যে এই নির্বাচনের পরে 60টা চা বাগান আমরা অধিগ্রহণ করব, কিন্তু করেনি। চা বাগান যখন বন্ধ হয়ে যায় তখন ওরা আসে না, তারা শ্রমিকদের প্রতি যে দায় দায়িত্ব সেটাও পালন করে না। কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখনই আসেন উত্তরবঙ্গে, বহুবার এসছেন, মানে আনকাউন্টেড, তখনই কিন্তু চা শ্রমিকদের জন্য, চা বাগান এলাকার জন্য তিনি কাজ করে গেছেন। আপনি বলুন তো, এই যে চা শ্রমিকদের যে হাজিরা, দৈনিক হাজিরা, সেই হাজিরাটা ছিল 100 কয়েক টাকা, এখন 200 টাকারও বেশি পাচ্ছে। এবং চা বাগান এলাকার যে মানুষরা রয়েছে তাদের যে বাড়িঘর ছিল না, ভাঙাচোরা, বসবাসে অযোগ্য, চা সুন্দরী প্রকল্পে প্রত্যেকটা শ্রমিকের নতুন করে বাড়ি তৈরি করে তাদের হাতে তুলে দেওয়া, সেটাও শুরু হয়েছে। তাদের জমির পাট্টা দেওয়ার কাজ শুরু হয়েছে। তারপরে প্রত্যেকটা চা বাগানে একটা করে স্বাস্থ্যকেন্দ্র, সেটা কাজ হয়েছে। বিদ্যুৎ দেওয়ার কাজ শুরু হয়েছে, রাস্তাঘাট করা কমপ্লিট হয়েছে। এবং এ ধরনের রেশনিং ব্যবস্থাটা, যেটা একটা সময়ে চা বাগানের ম্যানেজারদের হাতে ছিল বা বাগানের হাতে ছিল, সেই রেশনটা ঠিকভাবে ডিস্ট্রিবিউট হতো না, কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা চা বাগানে রেশন দোকান হয়েছে। এখন সরাসরি সেই বিনা পয়সায় সেই রেশনগুলো শ্রমিকদের কাছে পৌঁছে যাচ্ছে। তাদেরকে স্বাস্থ্য পরীক্ষা টরীক্ষা নিয়ম করে ঠিকঠাক হচ্ছে। এবার সামনে তো লোকসভা ভোট, এবার ভোট যত এগিয়ে আসে আমাদের সাংবাদিকদের প্রশ্নগুলো ভোটমুখী হয়ে যায়। তো আপনার কি মনে হয় না যে কুচবিহারে তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব একটা মেজর সমস্যা রুলিং পার্টির কাছে? না, একেবারেই না। আমাদের এখানে অন্তর্দ্বন্দ্ব বলে কিছু নেই। আমরা সবাই মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জির নির্দেশ আমাদের কাছে শিরোধার্য। মমতা ব্যানার্জি যদি যে নির্দেশ দেবে, সেই নির্দেশ পালন করতে গিয়ে যদি আমরা মৃত্যুও হয়, সেই মৃত্যুটাও হাসি মুখে বরণ করব। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা মমতা ব্যানার্জির নীতি আদর্শে এভাবেই আমরা বড় হয়েছি, এভাবেই আমরা তৈরি হয়েছি। ঝগড়াঝাটিটা কুচবিহারে একটু বেশি হয়, আমি নাম করতে চাইছি না, কিন্তু কুচবিহারে মানে বিভিন্ন গোষ্ঠী, রবীন্দ্রনাথ ঘোষের একটা গোষ্ঠী, আরেকজনের একটা গোষ্ঠী, আরেকজনের একটা গোষ্ঠী, তা থেকে আপনার মনে হচ্ছে না যে কুচবিহারে তৃণমূল আস্তে আস্তে খুব উইক হয়ে যাচ্ছে? না অনির্বাণদা, গত পঞ্চায়েত নির্বাচন সেই কথা বলছে না। পঞ্চায়েত নির্বাচন রেজাল্ট কিন্তু সে কথা বলছে না। রেজাল্ট কিন্তু বলছে যে আমরা সব এক আছি এবং আমরা মমতা ব্যানার্জির সৈনিক। মমতা ব্যানার্জির নীতি আদর্শে আমরা তৈরি হয়েছি। মমতা ব্যানার্জির নির্দেশ মানতে গিয়ে আমার যদি প্রাণও দিতে হয়, আমরা হাসি মুখে সেটা প্রাণ দিব এবং দলের জন্য দেব। মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে দেব, কারণ মমতা ব্যানার্জি শুধু এই রাজ্য না, আগামী দিনে কিন্তু ভারতবর্ষের মানুষের ভাগ্য বিধাতা বলেই আমি মনে করি। এবং আরেকটা জিনিস, আমাদের মধ্যে কোনো কন্দল নেই, ঝগড়া নেই, আমরা সব এক রয়েছি। বরং আপনি দেখবেন বিজেপি ছন্ন ছাড়া অবস্থা, কাঁচের ঘরের মতো বিজেপি ঝুরঝুর ঝুরঝুর করে
ভেঙে পড়ে যাচ্ছে। কারণ বিজেপির কাছে সামনে কোনো ডেভেলপমেন্টের বক্তব্য বা কথা শোনা যায় না। ধরুন এবার লোকসভা ভোটে, এটা একটা সম্পূর্ণ হাইপোথেটিক্যাল একটা প্রশ্ন বলছি। ধরুন এবার লোকসভা ভোটে উদয়ন গুহ প্রার্থী আপনার কুচবিহারের কোনো একটি কেন্দ্রে, রবীন্দ্রনাথ ঘোষ কি সর্বশক্তি নিয়ে ঝাঁপাবেন ওকে জেতানোর জন্য? দেখুন এই সিটটা হলো সিলকার সিট, রিজার্ভ সিট। আমি এটা হাইপোথেটিক্যাল, যদি কোথাও দাঁড়ায় 200% যা শক্তি আছে সর্বশক্তি নিয়ে আমরা কাজ করব। কারণ উদয়ন গুহ একটা নিজস্ব একটা প্রতীক মাত্র একটা দলের, কিন্তু আসল প্রতীক যেটা সেটা হলো মমতা ব্যানার্জি দেওয়ার জোড়া ফুলটা, যে জোড়া ফুল সিম্বলটা তিনি নিজে হাতে এঁকেছিলেন দিদি। সুতরাং ওই প্রতীকটাকে আমরা জেতানোর জন্য, কোনো ব্যক্তি নয়, প্রতীককে জেতানোর জন্যই আমরা জান প্রাণ দিয়ে লড়াই করব। একটা প্রশ্ন এটা আপনাকে করছি, এটা ব্যক্তিগত প্রশ্ন। না না ঠিক আছে, ব্যক্তিগত প্রশ্ন, কারণ কুচবিহারের বাসীর সাথে কথা বলে আমি দেখেছি রবীন্দ্রনাথ ঘোষ মানুষটাকে ওরা খুব ভালোবাসেন, কারণ আপনাকে কাছে পান, আপনি এটা বড় দাদার মতন। কিন্তু এই মানুষটা কি হঠাৎ মাঝে মাঝে বিতর্কিত হয়ে যায় কি করে? কখনো কাউকে চড় মেরে দেন, কখনো প্রচণ্ড রেগে মেগে তেড়ে যান, বা টিভি শো চলাকালীন একজনকে মারতে চলে যান। আপনার হৃদয়টা কি মস্তিষ্ক থেকে উপরে চেপে বসে মাঝে মাঝে? আপনি বিতর্কিত হয়ে যান কেন? এরকম একটা সবাই ভালোবাসে, এটা একটা ভুল ধারণা। অনেক সময় কঠিন রোগের চিকিৎসা করার জন্য তেতো ওষুধ দিতে হয়। কঠিন রোগের চিকিৎসা করার জন্য, কমায় যাওয়া রোগীকে সুস্থ করে তোলার জন্য যদি আপনি মিষ্টি ওষুধ দেন সে ভালো হবে না। তো চরমে যখন যায় তখন একটা তিতো ওষুধ দিতে হয়। সেই তিতো ওষুধটা কখনো কখনো প্রয়োগ করতে হয়, নাহলে সেই রোগীকে সুস্থ করা, ভালো করা সম্ভব হয় না। রবীন্দ্রনাথ ঘোষ তিতো ওষুধটা কি মাঝে মাঝেই প্রয়োগ করে ফেলেন? না, যখন প্রয়োজন হয়, অসুখ হলেই, যখন দেখা যাচ্ছে অন্য ওষুধে কাজ হচ্ছে না, তখনই এই তিতো ওষুধটা প্রয়োগ করতে হয়। দলের ন্যাশনাল জেনারেল সেক্রেটারি বলেছেন যে রিটায়ারমেন্ট এজ থাকা উচিত, বয়স হয়ে গেলে পথ ছেড়ে দাও, মেন্টার হয়ে যাও, কিন্তু সক্রিয় রাজনীতিতে থেকো না, আমাদের জায়গা দাও, সেরকমই বলতে চাইছেন। কি মত আপনার? উনি ওনার মতটা পোষণ করেছেন, উনি হয়তো কোনো কিছু ভেবেই করেছেন, কিন্তু আমি মনে করি যে রাজনীতির কোনো বয়স হয় না। রাজনীতিতে বয়স যত বাড়ে অভিজ্ঞতা তত বাড়তে থাকে। সেই বাড়তি অভিজ্ঞতাটা দলের জন্য যদি কাজে লাগানো যায়, দল আরো শক্তিশালী হয়, দল আরো সমৃদ্ধ হয়। তো উনি বলছেন হ্যাঁ, কাজে অবশ্যই অভিজ্ঞতা কাজে লাগানো হবে, কিন্তু সক্রিয় রাজনীতি করতে গেলে একটা মানসিক দৈহিক একটা চনমনে ভাব থাকে, যেটা যুব সম্প্রদায়ের আছে। কিন্তু একটু বয়স হয়ে গেলে রিটায়ারমেন্ট মোডে চলে যান, আপনি মার্গদর্শক মন্ডলীতে থাকুন, আপনি পথ দেখান। যখন রিটায়ার্ডে যাবে না তখন কাউকে বলতে হবে না, তখন অটোমেটিকই চলে যাবে। আর যে কোনো রাজনীতির সাথে যুক্ত মানুষ রিটায়ার্ড নিতে চায় না। কেন চায় না? সে রিটায়ার্ড যদি নেয় তা অসুস্থ হয়ে পড়বে। সে মানুষের সাথে মেলামেশা, নাকি দলের জন্য কাজ নাকি করা, পদের লোভ, গাড়ি, না না না, গাড়ি পদের লোভ, গাড়ি, তৃণমূল কংগ্রেস, শান্তি। আমরা যারা তৃণমূল কংগ্রেস করতে এসেছি, যখন তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস, তখন একটা পঞ্চায়েত যে জিতবে দল, সে আশাও করিনি। মমতা ব্যানার্জিকে দেখে আমরা মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আমরা দলটা করেছি। আমরা জানতাম যে মমতা ব্যানার্জি একটা হীরার টুকরো। শোনা, হীরার টুকরোকে যে যতই যে চাপা দেওয়ার চেষ্টা করুক, জল জল করবেই একদিন। আমাদের ভরসা ছিল, রাজ্যের মানুষের আস্থা ছিল, তাই কিন্তু দেখবেন 0 থেকে আমরা 100-তে পৌঁছে গেছি। তার মানে রবীন্দ্রনাথ ঘোষ এই রিটায়ারমেন্ট থিওরির একদমই পক্ষে নয়। যেমন আমি ব্যক্তিগতভাবে, দল যে সিদ্ধান্ত নেবে সেটা আলাদা, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি মানে রাজনীতির কোনো বয়স হয় না। রাজনীতিতে যত বেশি বয়স হবে বাড়বে, তত অভিজ্ঞতা বাড়তে থাকবে। কারণ অনেক ঠক্কর খাওয়া, অনেক ঠেকা শেখার অভিজ্ঞতাটা বয়স যাদের বাড়ে তাদের মধ্যেই থাকে। সেই অভিজ্ঞতাটা নতুন প্রজন্ম যারা আসবে তাদেরকে সেই অভিজ্ঞতার কথা বলে সচেতন করা সম্ভব হয়। কিন্তু সেই নতুন প্রজন্মকে তো আপনি সচেতন করবেন অবশ্যই, তার অভিজ্ঞতায় সমৃদ্ধ করবেন আপনি অবশ্যই, কিন্তু নতুন প্রজন্মকে তো পদেও জায়গা দিতে হবে। আজকে কুচবিহার মিউনিসিপ্যালিটির পদে নতুন প্রজন্মকে তো কোনো একদিন জায়গা দিতে হবে। না, তারাও তৈরি হয়ে আসবে। পদ কখনো চেয়ার কখনো ব্লক হয়ে থাকে না, কাউকে একটা সময় ছেড়ে দিতেই হবে। তো যখন আসবে অটোমেটিক্যালি সে বসে পড়বে চেয়ারে, সে অটোমেটিক্যালি বসবে।
সুতরাং চেয়ার নিয়েই যে রাজনীতি, এটা আমি মনে করি না। রাজনীতিটা সেবামূলকই একটা কাজ। একটা জিনিস বলুন তো, আমি তো যেটা বললাম, আমি বহুদিন ধরে রাজনীতি যারা করছেন কুচবিহার তাদেরকে দেখছি, বুঝছি, কিন্তু কুচবিহার ধরুন 10-12-15 বছর আগে এত ভায়োলেন্ট রাজনীতির পীঠস্থান ছিল না। এবং সব থেকে ব্যাপার কি, এখানে মানে তৃণমূলকে মারছে, এই ভায়োলেন্সের ইতিহাসটা যেন বেশি প্রকট হয়ে যাচ্ছে দেন বিজেপি তৃণমূলকে অ্যাটাক করছে। কুচবিহার হঠাৎ এত ভায়োলেন্ট হয়ে গেল কেন? এর যেদিন থেকে বিজেপির উত্থান হয়েছে সেদিন থেকেই কিন্তু দেখবেন সারা রাজ্যেই, শুধু কুচবিহার নয়, এই ভায়োলেন্সটা বেড়ে গেছে, মানে সংঘাতটা বেড়ে গেছে। সুতরাং বিজেপি যতদিন না দেশ থেকে নির্মূল হবে অতদিন সারা দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না, সারা দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সেটাও প্রতিষ্ঠা হবে না। সুতরাং আমরা মনে করি যে সামনে লোকসভা নির্বাচনে বিজেপি কিন্তু আর ফিরে আসবে না। কারণ স্বাধীনতার পরে কিছু ইতিহাস আমাদের মনে করিয়ে দেয়। স্বাধীনতার পরে ভারতবর্ষে যত নির্বাচন হয়েছে, পরপর 3টে নির্বাচনে কোনো রাজনৈতিক দল সরকার গঠন করতে পারেনি। এবং ভারতবর্ষের স্বাধীনতার পরে একজন মানুষ পরপর 3বার প্রধানমন্ত্রীও হতে পারেনি। এই কুচবিহারবাসীকে এই লোকসভা ভোটে তৃণমূলের তরফ থেকে স্লোগান কি হবে? স্লোগান একটাই, উন্নয়ন। আরো উন্নয়নের জন্য মমতা ব্যানার্জির যে প্রার্থী, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করে আগামী দিনে উন্নয়নটাকে আরো এগিয়ে নিয়ে যায়। মমতা ব্যানার্জির প্রার্থী না তৃণমূল কংগ্রেসের প্রার্থী? ওই তো দিদি তো সর্বেসর্বা আমাদের দলে, উনি তৃণমূল কংগ্রেসেরই সর্বেসর্বা। উনি যে প্রার্থীটা ঠিক করে দেবেন দলের পক্ষ থেকে, সেই প্রার্থীটাই আমাদের সবার প্রার্থী। সেই প্রার্থীকে জেতানোর জন্যই আমরা জান প্রাণ দিয়ে লড়িয়ে দেবো। তৃণমূলের জয় নিশ্চিত? 100%, 200% নিশ্চিত, 200%। আপনি নিশ্চিত থাকবেন। আপনি নির্বাচনে প্রচারে নিশ্চয়ই আসবেন এবং নির্বাচনের পরও আসবেন। আপনাকে মিলিয়ে দেবো, আমার কথাটা মিলিয়ে নেবেন। 200। আমরা মমতা ব্যানার্জি দিদি আমাদের কুচবিহারকে দুহাত ভরে দিয়েছে, কিন্তু আমরা কিন্তু সেভাবে দিদিকে রিটার্ন গিফটটা দিতে পারিনি। এবার রিটার্নটা দিতে চাই, দিদির হাতটাকে শক্ত করতে চাই। আর দিদিকে এবার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ বাঙালির একটা স্বাদ অপূর্ণ রয়েছে। প্রণব মুখার্জি রাষ্ট্রপতি হয়েছে, একটা স্বাদ পূর্ণ হয়েছে। সৌরভ গাঙ্গুলি ভারতবর্ষের ক্রিকেট টিমের ক্যাপ্টেন হয়েছে, আমাদের আর একটা স্বাদ পূর্ণ হয়েছে। আমাদের একটা স্বাদ অপূর্ণ রয়ে গেছে, একজন বাঙালি প্রধানমন্ত্রী। আমাদের সেই স্বাদটা এবার পূর্ণ করতে চাই। সুতরাং মমতা ব্যানার্জিকে আমরা এবার ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। রবীন্দ্রনাথ বাবু, আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।